অন্ধকার রাতে রহস্যময় ভূষণ্ড মঠ, চারিদিকে শুধু নীরবতা, কিন্তু সেই নীরবতায় যেন চাপা ভয়ের স্রোত বইছে। যোগেশ্বরতান্ত্রিক ও ভৌতিক অভিজ্ঞতার কাহিনী শুনিয়েছে, যা শোনার পর কারো পক্ষে সহজে ঘুমানো সম্ভব নয়। কি ঘটেছিল সেই রাতে? কে ছিল সেই অদৃশ্য উপস্থিতি? ভূষণ্ড মঠের ইতিহাস কি শুধুই কিংবদন্তি, নাকি সত্যি সেখানে কোনো অশরীরী আত্মা ঘুরে বেড়ায়? আসল রহস্য কি? অশুভ শক্তির প্রভাব, নাকি মানুষেরই কারসাজি? অপেক্ষার অবসান। অডিও স্টোরির প্রতিটি মুহূর্তে থাকবে শিহরণ, ভয়, হাড় টান টান উত্তেজনা। ধূমপান, মদ্যপান, মাদকদ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে হানিকর, তাই সম্পূর্ণরূপে বর্জন করুন। যোগেশ্বর তান্ত্রিক দীপক চন্দ্রের সৃষ্টি একটি জনপ্রিয় তান্ত্রিক চরিত্র। তার গল্পগুলোতে রহস্য, তন্ত্র সাধনা, অতিপ্রাকৃত শক্তি এবং প্রেত মুক্তির ঘটনাগুলি উপস্থাপিত হয়। যোগেশ্বর তান্ত্রিক তন্ত্রবিদ্যার মাধ্যমে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করেন এবং তার অভিজ্ঞতাগুলো গল্পের আকারে শোনান। এই চরিত্রটি বাংলা রহস্য সাহিত্যে একটি বিশেষ স্থান দখল করছে। যোগেশ্বর তান্ত্রিক ভারতীয় তন্ত্রশাস্ত্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তন্ত্র সাধনার ক্ষেত্রে তিনি বিশেষ দক্ষতা ও জ্ঞান অর্জন করেছিলেন এবং বহু তান্ত্রিক তত্ত্ব ও আচার অনুষ্ঠানের প্রচারে ভূমিকা রেখেছিলেন। তার শিক্ষা লাভ এবং সাধনা ধারাটি ছিল কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। যোগেশ্বর তান্ত্রিক গুরু শিষ্য পরম্পরা অনুসারে তন্ত্র সাধনার জ্ঞান লাভ করেন। তন্ত্রশাস্ত্রে গুরুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুর কাছ থেকে মন্ত্র দীক্ষা, যন্ত্র সাধনার পদ্ধতি এবং সাধনার গুরুতত্ত্ব তিনি আয়ত্ত করেন। তার সাধনার একটি বড় অংশ ছিল বিভিন্ন তান্ত্রিক মন্ত্র, বিশেষত বীজ মন্ত্রের জপ। এছাড়া যন্ত্র যেমন শ্রীচক্র, কালিকা যন্ত্র ইত্যাদির উপাসনাতেও তিনি দক্ষ ছিলেন। যোগেশ্বর তান্ত্রিক প্রধানত শক্তি উপাসক ছিলেন। দেবী কালিকা ও ত্রিপুরা সুন্দরীর উপাসনার মাধ্যমে তিনি চেতনার উচ্চ স্তরে পৌঁছানোর চেষ্টা করতেন। তন্ত্র সাধনার মূল লক্ষ্য সিদ্ধি লাভ। বলা হয় যোগেশ্বর তান্ত্রিক বহু তান্ত্রিক সিদ্ধি অর্জন করেছিলেন। এই সিদ্ধির মধ্যে অন্তর্দৃষ্টি, মানসিক শক্তি নিয়ন্ত্রণ এবং বিভিন্ন অতিপ্রাকৃত ক্ষমতা অন্তর্ভুক্ত ছিল। তার সাধনার একটি গুরুত্বপূর্ণ দিক ছিল জনকল্যাণ। তান্ত্রিক শক্তি শুধুমাত্র ব্যক্তিগত উন্নতির জন্য নয়, বরং মানুষের কল্যাণে ব্যবহার করার দৃষ্টান্ত তিনি স্থাপন করেছিলেন। যোগেশ্বর তান্ত্রিক তন্ত্রশাস্ত্রের উপর কিছু গ্রন্থ রচনা করেন এবং তার শিষ্যদের মধ্যে এই জ্ঞান বিস্তার করেন। তার শিষ্যরা পরবর্তীকালে এই জ্ঞানকে আরও বিস্তৃত করেন। তার সাধনার দ্বারা আজও তান্ত্রিক পরম্পরায় গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। শুরু হচ্ছে যোগেশ্বর তান্ত্রিক ও ভূষণ্ড মঠের প্রেত। বিকেলের ম্লান আলো জানলা দিয়ে ঘরে পড়েছে। আমি বিবাস সোপায় হেলান দিয়ে উদাস মনে
বইয়ের পাতা উল্টাচ্ছি, কিন্তু মনটা যেন কোথাও আটকে আছে। মনে মনে একটু রাগ করেই আছি রমণীর উপর। কদিন ধরেই যোগাযোগ নেই, গল্প শুনতে যাওয়া তো দূরের কথা, খোঁজ খবরও নিচ্ছে না। অথচ আমরা দুজনেই যোগেশ্বর তান্ত্রিকের গল্প শোনার কতটা ভক্ত। হঠাৎ কলিং বেল বেজে উঠল। আমি চমকে উঠে দরজা খুলতেই দেখি রমণী দাঁড়িয়ে আছে হাসি মুখে, হাতে বড় একটা প্যাকেট, চোখে মুখে যেন দুষ্টুমি খেলে যাচ্ছে। আমি গম্ভীর করে বললাম, বহুদিন পর মনে পড়লো তাই না? রমণী খিলখিলিয়ে হেসে উঠল। আরে রাগ করিস না, অফিসের কাজে এত ব্যস্ত ছিলাম যে ফোন করারও সময় পাইনি। তবে আজ সব রাগ ভাঙাতে তোর আর গুরুজির প্রিয় জিনিস আলাদা আলাদা প্যাকেট করে এনেছি। হ্যাঁ, আমি মুখ ভার করেই বললাম, কি এনেছিস? রমণী প্যাকেটটা বাড়িয়ে দিয়ে বলল, তোর প্রিয় গজা আর চপ। গজার নাম শুনেই আমার মুখে গম্ভীর ভাবটা কিছুটা নরম হলো, কিন্তু নিজেকে সংযত রেখে বললাম, এতদিন পরে মনে পড়লো, তাও আবার ঘুষ দিতে এলি? রমণীর চোখ ছোট করে মিষ্টি গলায় বলল, আরে বাবা, তোর সঙ্গে গল্প করার সময় পাইনি বলি তো আজ সব কিছু নিয়ে হাজির হয়েছি। আর জানিস, আজ একটা স্পেশাল প্রস্তাব আছে। আমি এবার কিছুটা আগ্রহ নিয়ে বললাম, কি প্রস্তাব? রমণী রহস্যময় গলায় বলল, চল আজই যাই যোগেশ্বর তান্ত্রিকের কাছে। অনেক দিন তার ভৌতিক গল্প শোনা হয়নি, আজ অনেক দিন পর ওনার কাছে যাচ্ছি। তাই আশা করি উনি আজ ওনার জীবনের এমন কোনো অভিজ্ঞতার কথা শোনাবেন যা শোনার পর শরীরের রক্ত হিম হয়ে যাবে। আমার চোখে উত্তেজনা ঝিলিক দিলেও মুখ গম্ভীর রেখে বললাম, তোর জন্যই তো এতদিন যাওয়া হয়নি। রমণী মাথা নিচু করে একটু কাতর গলায় বলল, সরি রে বিভাস, অফিসের ঝামেলায় এমনভাবে জড়িয়ে গিয়েছিলাম যে ইচ্ছে থাকলেও সময় বের করতে পারিনি। আজ তোর সব অভিমান ভাঙাতে এসেছি, প্লিজ এবার রাগ ভাঙা। আমি একটু হাসি চেপে বললাম, ঠিক আছে, তবে গজা আগে খেতে দে, তারপর দেখবো রাগ ভাঙবে কিনা। তারপরে আমরা দুজনেই হেসে উঠলাম। রমণী প্যাকেট খুলে বলল, তাহলে চল গজা খেয়ে রেডি হয়ে নে, আজই যাই কৈখলা গ্রামে, দেখি কি এমন ভৌতিক গল্প অপেক্ষা করছে আমাদের জন্য। সন্ধ্যার একটু আগেই আমরা রওনা দিলাম কৈখলা গ্রামের দিকে। রাস্তা আঁকা বাঁকা, দুই পাশে উঁচু উঁচু গাছের সারি, আলো ছায়ার খেলা যেন আরো রহস্যময় করে তুলেছে পরিবেশ। গাড়ির মধ্যে রমণী উত্তেজিত গলায় বলল, শুনেছি ওই ভূষণ্ড মঠের পাশে একটা পুরনো বট গাছ আছে, যেখানে রাতে অদ্ভুত আওয়াজ শোনা যায়। সেই আওয়াজ এতটাই ভয়ঙ্কর যে কেউ সাহস করে না, কাছে যায় না। আমি মুচকি হেসে বললাম, তাহলে তো আজ হার হিম করা অভিজ্ঞতা হবেই। রমণী একটু ভয় পেয়ে বলল, ভয় দেখাস না, তবে সত্যি বলতে আমার একটু গা ছমছম করছে। আমি রহস্যময় গলায় বললাম, তাহলে তো মজাই হবে। এইভাবে গাড়ির মধ্যে আমরা নিজেদের মধ্যে কথা বলতে বলতে কিছুক্ষণ পর পৌঁছালাম যোগেশ্বর তান্ত্রিকের কৈখলা গ্রামের বাড়ির সামনে। বাড়িটা অনেক পুরনো, মাটির দেওয়াল, সামনে তুলসী মঞ্চ, চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা। সন্ধ্যার আবছা আলোয় বাড়িটাকে আরো রহস্যময় মনে হচ্ছে। দরজায় কড়া নাড়তেই যোগেশ্বর তান্ত্রিক এসে দরজা খুলে হাসি মুখে দাঁড়ালেন। এসো এসো, অনেকদিন পর এলে, বুঝতে পারছি ভৌতিক গল্পের টান তোমাদের
আবার এখানে নিয়ে এসেছে। আমি হাসতে হাসতে বললাম, হ্যাঁ গুরুজি, আপনার ভৌতিক অভিজ্ঞতা শোনার জন্যই আবার এসেছি। আজ শুনলাম ভূষণ্ড মঠের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলবেন, তাই আর থাকতে পারলাম না। এই বলেই গুরুজির হাতে তার প্রিয় গজা আর চপের প্যাকেট তুলে দিলাম। গুরুজি বেজায় খুশি। একটা গজা মুখে পুড়ে চিবোতে চিবোতে প্যাকেটটা ভিতরের ঘরে রেখে ফিরে এলেন। এরপর যোগেশ্বর তান্ত্রিক চোখ মোটকে বললেন, ঠিক আছে, আজ এমন একটা গল্প বলবো যা শোনার পর তোমাদের রাতের ঘুম হারাম হয়ে যাবে। রমণী একটু ভয় পেয়ে আমার হাতটা চেপে ধরল। আমি ফিস ফিস করে বললাম, ভয় পাস না, আজ নতুন রহস্য উন্মোচিত হবে। গুরুজি গম্ভীর গলায় বললেন, চলো আজ গল্প শুরু করি। ভূষণ্ড মঠে এমন কিছু আছে যা মানুষের শরীর নয়, আত্মা গ্রাস করে। বাতাসটা আরো ঠান্ডা হয়ে এলো, চারপাশ যেন থমথমে। আমরা চোখ বড় করে তাকিয়ে রইলাম যোগেশ্বর তান্ত্রিকের দিকে। এক অজানা ভয়ের অনুভূতি ধীরে ধীরে আমাদের ঘিরে ধরতে লাগলো। ঠিক তখনই তান্ত্রিকের অদ্ভুত মুচকি হাসি মুখে ফুটে উঠল। রাত গভীর, মেঘলা আকাশের নিচে থমথমে পরিবেশ। পেঁচা ডাকছে কখনো কখনো, বাতাসে শিরশিরে একটা অস্বাভাবিক ঠান্ডা। আমরা বসে আছি যোগেশ্বর তান্ত্রিকের সামনে, মনোযোগ দিয়ে তার কথা শুনছি। যোগেশ্বর তান্ত্রিক তার তন্ত্র সাধনার শুরুর দিককার এক অভিজ্ঞতার কাহিনী শোনাচ্ছেন, যে কাহিনীতে লুকিয়ে আছে রহস্য, ভয় এবং বীরত্বের এক অবিস্মরণীয় অধ্যায়। গুরুজি শুরু করলেন, তখন আমি নতুন তন্ত্র শিখছি। গুরুদেব আমাকে পাঠালেন ভূষণ্ড মঠে, যেখানে বহু যুগ ধরে তন্ত্র সাধনা হয়ে আসছে। সেই মঠের পরিবেশ ভারী গম্ভীর, চারপাশে প্রাচীন বৃক্ষ। সন্ধ্যার পর সেখানে এমন একটা ভৌতিক অনুভূতি হয় যেন সময় থমকে গেছে। মঠের সাধুরা খুবই শক্তিশালী। তাদের মাঝে এক সময় একজন এসেছিল, নাম ছিল কৌরব তান্ত্রিক। শক্তি লাভের নেশায় সে শুরু করেছিল প্রেত সাধনা। যোগেশ্বর থামলেন, যেন মনে মনে অতীতের সেই ভয়ঙ্কর স্মৃতি ফিরিয়ে আনছেন। আমার কৌতূহল বাড়ল। রমণী একটু ভয় পেয়ে আমার কাছে সরে এলো। যোগেশ্বর আবার বলতে শুরু করলেন, কৌরবতান্ত্রিক জানতো না প্রেত সাধনা খুব বিপজ্জনক। সে মন্ত্র উচ্চারণে ভুল করেছিল, নিয়ম ভঙ্গ করেছিল, ফলে সেই প্রেত তাকে গ্রাস করলো। সে নিজেই প্রেতে পরিণত হলো, তার আত্মা পিশাচ হয়ে গেল। এরপর থেকেই ভূষণ্ড মঠে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। সন্ধ্যার পর কেউ সেই মঠের আশেপাশে গেলে আর ফিরে আসতো না। পরদিন তাদের মৃতদেহ পাওয়া যেত, মুখ বিকৃত, চোখ ভয়ে উল্টে থাকত। গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ল। তারা মঠের কাছে যাওয়া বন্ধ করে দিল। কিন্তু মৃত্যু থামল না। প্রতি পূর্ণিমায় কেউ না কেউ
নিখোঁজ হতে থাকলো। রমণী বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, তুমি কিভাবে জানলে এসব? যোগেশ্বর গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন, সেই মঠে আমি তন্ত্র শিক্ষা শুরু করেছিলাম। গুরুদেবের কাছ থেকে এই সব জানতে পেরে আমার মনে হলো, আমি যদি কিছু না করি তাহলে আরও অনেক নিরীহ প্রাণ হারাবে। সেই প্রেতের অভিশাপ থেকে মুক্তি দিতে আমাকেই যেতে হবে। সেই রাতে আমি একা রওনা দিলাম প্রচণ্ড মঠের দিকে। অন্ধকার পথে হাঁটতে হাঁটতে অনুভব করলাম যেন কেউ আমার পেছনে আছে, কিন্তু ফিরে তাকালাম না, শুধু মন্ত্র জপ করতে থাকলাম। ওম হিম ক্লিম মে হং ক্লিম পট হিং ক্লিম সাহা। মঠের কাছাকাছি পৌঁছে দেখলাম চারপাশের বাতাস হঠাৎ ভারী হয়ে গেছে। ঠান্ডা শিরশিরে একটা অনুভূতি আমাকে ঘিরে ধরলো, কিন্তু আমি এগিয়ে চললাম। আমি বুঝতে পারলাম এ কোনো সাধারণ প্রেত নয়, তাই মনস্থ করলাম বিশেষ তন্ত্র সাধনার মাধ্যমে পিশাচ ভৈরবকে আহ্বান করতে হবে। জ্যোৎস্না রাত, গঙ্গার ধারের জঙ্গলের ভিতর এক পাথরের চাতালে বসে আছি। সামনে জ্বলছে মাটির প্রদীপ, যার কাপা আলোয় আমার রুদ্র মূর্তি যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। পাশে রাখা ত্রিশূল আর ভান্ডা, বাতাসে ভাসছে ধূপের গন্ধ। আর দূরে কোথাও একাকী শেয়ালের হাহাকার। আমি তখন গভীর ধ্যানস্থ। আজ আমার বিশেষ তন্ত্র সাধনা। কাল রাত্রির ডাকে পিশাচ ভৈরবকে আহ্বান করার দিন। পিশাচ ভৈরব অতি প্রাকৃত শক্তির অধিকারী, যে শুধুমাত্র সাহসী তান্ত্রিকদের ডাকেই একমাত্র আসে। কিন্তু ভুল ডাক দিলে সে ভয়ঙ্কর রূপ ধরে তান্ত্রিককেই গ্রাস করতে পারে। হঠাৎ ঝড়ের মতো বাতাস উঠে এলো। চারিদিকে কুয়াশার মতো ঘন ধোঁয়া জমতে শুরু করলো। আমি চোখ খুলে বললাম, ওরে ভৈরব, তোর ডাকেই এসেছি, দেখা দে। এক প্রচণ্ড গর্জনের সাথে ধোঁয়ার মধ্যে থেকে দেখা দিল এক বিশাল কালো ছায়া মূর্তি। তার চোখ যেন জ্বলন্ত অগ্নিকুণ্ড। ভৈরবের গলা থেকে বের হলো গম্ভীর কণ্ঠ, কেন ডাকলে আমাকে যোগেশ্বর? আমি নির্ভীক কণ্ঠে বললাম, তোমার সাহায্য চাই পিশাচ। এক অভিশপ্ত আত্মা এই মঠের আশেপাশের গ্রামে তাণ্ডব চালাচ্ছে। তাকে পরাজিত করার জন্য তোমার শক্তি প্রয়োজন। ভৈরব হেসে উঠল। সেই হাসিতে পাথর কাঁপতে লাগলো। তোর সাহস আছে বটে,
কিন্তু আমার শর্ত মানতে হবে, যা চাইব তাই দিতে হবে। আমি দৃঢ় স্বরে বললাম, শর্ত মানা হবে। এবারে চলো, কাজ শুরু করি। ভৈরব ত্রিশূলের এক ইশারায় ঝড় থামিয়ে দিল। আমি পেছনে দাঁড়িয়ে বললাম, তুমি যেদিকে দেখাবে আমি সেদিকে পাহারা দেব। সেই অভিশপ্ত আত্মা পালাতে পারবে না। জঙ্গলের গভীরে চলল এক অসম যুদ্ধ। ওম হিং টিং ছট মে হং ফড ক্লিম মে হং ফড সাহা। মন্ত্র পাঠে গাছপালা কেঁপে উঠল, আর পিশাচ ভৈরবের আগুন জ্বলত চোখে আমার দিকে তাকিয়ে বলল, এই নে আমার এই ত্রিশূল। আমার সমস্ত শক্তি এই ত্রিশূলে পুঞ্জীভূত। এটা দিয়ে তুই ওই অশুভ শক্তিকে শেষ করতে পারবি। তোর কাজ আমার শেষ। এবার আমার প্রাপ্য দে। আমি মাটিতে বসে পড়ে হাসলাম। তুমি যা চাইবে সেটা আগেই দিয়েছি। আমার আত্মবিশ্বাস তোমাকে পরাস্ত করেছে, আর তুমি নিজেও জানো সত্যিকারের শক্তি ভয়ের নয়, বিশ্বাসের। তারপর ধোয়ার মেঘের মতো মিলিয়ে গেল পিশাচ ভৈরব। আমার চোখে তখন এক অদ্ভুত দীপ্তি ফুটে উঠল। মঠের ভিতরে ঢুকে দেখলাম অন্ধকারের মধ্যে লাল জ্যোতি জ্বলছে। হঠাৎ সেই প্রেত আমার সামনে আবির্ভূত হলো। চোখ দুটো আগুনের মতো, মুখ বিকৃত, হাত লম্বা, নখগুলো শিকারী পশুর মতো তীক্ষ্ণ। তার হাসির শব্দে আমার চারপাশ কেঁপে উঠল। এ রমণী ভয়ে গুটিয়ে গেল। আমার মুগ্ধ যোগেশ্বর তান্ত্রিক শান্ত স্বরে বলে চললেন, আমি স্থির দাঁড়িয়ে মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। ওম হিং টিং ছট মে হং ফড ক্লিম মে হং ফড সাহা। প্রেত ক্রোধে গর্জন করলো, ঝাঁপিয়ে পড়ল আমার দিকে, কিন্তু আমি পিছু হটলাম না। মন্ত্রের শক্তিতে তার আক্রমণ প্রতিহত করলাম। পুরো মঠ কাঁপতে লাগলো, যেন ভেঙে পড়বে, কিন্তু আমি মন্ত্র জপ বন্ধ করিনি। ভৈরব পিশাচের মন্ত্রপীত ত্রিশূল ছুড়ে দিলাম ওকে লক্ষ্য করে। প্রেত আর্তনাদ করে পেছাতে শুরু করলো। শেষ পর্যন্ত মন্ত্রপুত ত্রিশূলের জোরে সেই প্রেত মুক্তি পেল অভিশাপ থেকে। তার বিকৃত মুখ শান্ত হয়ে এলো, ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসে। মঠের অশুভ শক্তি কেটে গেল। সেই অভিশাপের অবসান হলো। গ্রামের মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরল। তাদের আতঙ্ক শেষ হলো। যোগেশ্বর তান্ত্রিক কিছুক্ষণ নীরব থেকে তারপর বললেন, তন্ত্রের শক্তি শুধু ক্ষমতা অর্জনের জন্য নয়, বিপদ থেকে মানুষকে রক্ষা করার জন্য ব্যবহার করা উচিত। সেই দিন আমি সেটা শিখেছিলাম।
আমরা দুজন স্তব্ধ হয়ে বসে রইলাম আরো বেশ কিছুক্ষণ, যেন এখনো ভূষণ্ড মঠের সেই ভয়ঙ্কর রাতের মাঝে আটকে আছে। যোগেশ্বর তান্ত্রিকের মুখে এক অমোঘ রহস্যের হাসি ফুটে উঠল। এই গল্প শুধু গল্প নয়, এক শিক্ষা। ক্ষমতার লোভে মানুষ যদি নিয়ম ভাঙে তবে সে নিজেই অভিশপ্ত হয়ে যায়। বাতাসে আবার সেই শিরশিরে অনুভূতি, কিন্তু এবার যেন তার মাঝে ভয় নেই, আছে রহস্যের গন্ধ। রমণী বলল, বাহ, আজকের এই কাহিনী তো কাহিনী মনেই হলো না, মনে হলো যেন চোখের সামনেই দেখতে পাচ্ছি। সত্যি গুরুমশাই, আপনার জবাব নেই। আমরা বুঝলাম যোগেশ্বর আবার নিজ ভাবনায় মগ্ন হয়ে গিয়েছেন। হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম রাত প্রায় 9টা বাজে। এবার আমাদের উঠতে হবে। তবে প্রতিবারের মতন এবারও যোগেশ্বরের অভিজ্ঞতা আমাদের মুগ্ধ করেছে। আমরা জানি আমরা আবার আসবো, আমাদের আসতেই হবে। যোগেশ্বরের অভিজ্ঞতা হোক কিংবা গল্পের স্বাদ গ্রহণের লোভে আবার আমি আর রমণী এসে উপস্থিত ঠিকই হব এই কৈখলা গ্রামের বাড়িটাতে। এই সব ভাবতে ভাবতেই গুরুজিকে প্রণাম করে আমি আর রমণী রাতের দিকে বাড়িতে ফিরে এসেছিলাম। কৈখলা গ্রামের রাস্তা ধরে যেতে গাটা কেমন যেন ছমছম করছিল। আসলে গল্পের রেশটা মনের মধ্যে থেকেই গিয়েছিল। তবে সেদিন আমাদের ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিল, কিন্তু আরও একখানা নতুন গল্প শোনার ঝোঁক কিন্তু থেকেই গিয়েছিল। গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। শুনতে থাকুন, ভালোবাসতে থাকুন। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স আজই সাবস্ক্রাইব করুন। একটি বিশেষ ঘোষণা, আপনারা যারা গল্প পাঠ করতে ভালোবাসেন এবং নিজেদেরকে সমাজ মাধ্যমে তুলে ধরতে চান, অথচ কোনো চ্যানেলে সুযোগ পাচ্ছেন না, যদি ইচ্ছা হয় আমাদের এই গল্পের নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, আপনার ইচ্ছা প্রকাশ করতে পারেন। ধন্যবাদ।